আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছেন, সেই বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাহিদ হোসেন বলেন, শুধু জুলাই আগস্টেই নয়, গত 15 বছর স্বৈরশাসক মানুষ হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার হবে, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কারো পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না। কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে, জুলাই আগস্ট 24-এর শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে 236 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে শঙ্কা কেটে যাওয়ার পাশাপাশি জনগণের মধ্যে ভোটের হাওয়া শুরু হয়েছে। আগামী নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিএনপির প্রার্থী তালিকা সেই বার্তায় দিচ্ছে। নিহান নদীর ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ফেব্রুয়ারি নির্বাচনে ভোটযুদ্ধে নেমে পড়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। সোমবার প্রাথমিকভাবে 237 প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজনের নাম স্থগিত করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 236-এ। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় রয়েছে নবীন প্রবীণের সংমিশ্রণ। দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বিবেচনায় মনোনয়নের টিকিট পেয়েছেন তারা। তবে একাধিক প্রার্থী থাকায় অনেক যোগ্যরাও বাদ পড়েছেন তালিকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলছেন, প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দেশ যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বার্তাই দিয়েছে দলটি। জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ নির্বাচনটা ভালো বুঝে, জনগণ মার্কা ভালো বোঝে। তো জনগণ অপেক্ষা করছে কখন আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দেবে। তো ধরুন বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এতে কিন্তু আপনি দেখবেন যে জনগণের মধ্যে একটা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মানে এটি একটি বাস্তব জায়গা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের মতে, বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন হবে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্বাচনটা যেভাবে সহজ সরল স্বাভাবিক অর্থাৎ একেবারে নির্বিঘ্নে তারা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচিত হবেন, সেটি চিন্তা এখন আর তাদের মাথায় নেই। যে চ্যালেঞ্জ দিয়েছে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো, তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় যে প্রার্থী যে কারণে উপযুক্ত সূক্ষ্ম বিবেচনা দ্বারা তারা পরিচালিত হয়েছে এবং সিলেকশনটা সেভাবে দেওয়ার চেষ্টা করেছে। মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ে নেতাদের কথা চিন্তা করে আসন ফাঁকা রাখায় দলটি তাদের আদর্শের পরিচয় দিয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যৌথভাবে আন্দোলন করেছে, তাদের সবাইকে এন্ডোর্স করা, সেটা একটা আদর্শ বটে। এবং রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সংবিধান বাইবেল বা কোরআন নয় যে সেটা পরিবর্তন করা যাবে না বলে আপিল বিভাগে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 8ম দিনে রাষ্ট্রপক্ষের শুনানিতে তিনি এসব কথা বলেন। বিএনপির শুনানিতে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তবে আদালতের রায়ে এ ব্যবস্থা ফিরলেও তা আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে প্রয়োগ হতে পারে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি আপিল করেন। দর্শক, অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিল্ডিংয়ের একটা পিলার ভেঙে পড়ছে, ছাদ ধসে পড়বে, তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আরেকটা পিলার দিলেন, 2টা পিলার দিলেন, 5টা পিলার দিলেন। এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে,
আপনি বলতে পারবেন না যে এই পিলারটা বেসিক স্ট্রাকচার না, কারণ এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করে যাচ্ছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। এর সাথে বলেছি একটি সংবিধান রাজনৈতিক দলিল, সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট। কারণ আমার বাংলাদেশের ৭২ সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান। বিজয়ী শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে, আমার সংবিধানের রচনা কি হবে, এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন। সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন, সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি। আমরা বললাম যে ৯১ সালে নির্বাচনের আগে এরশাদের যখন পতন হলো তখন প্রশ্ন আসছিল যে এরশাদ পদত্যাগ কার কাছে করবেন। আমি বলেছি, তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মওদুদ সাহেবের কাছে। রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি গণতান্ত্রিক আন্দোলনে গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বলল যে না, আমরা এটা মানি না। তখন কিন্তু কোনো সনদ টনদ লাগেনি, রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই নির্ধারিত হয়েছিল শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। উনি বেঁকে বসলেন, উনি বলেন আমি চাকরি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা নেতাদের বিপক্ষে এনসিপি প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নারায়ণগঞ্জের গোতনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি আরও বলেন, বিশেষ কিছু আসন ছাড়া ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদের জনপ্রতিনিধি জোটগত রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই, না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে। ফলে যে আমরা ৩০০ আসনেই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা নেই, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। সিলেটে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সে সময় তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই। জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে বলে মন্তব্য তার। বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। বাস্তবতা খুঁজে পান, তারা যদি নির্বাচন চাইতোই তাহলে ৩টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? কেন এই পরিবর্তনটা এসেছে? এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে সুযোগ দিলে তারা আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে। তাই জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন নিষিদ্ধের দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন রাশেদ খান। বলেন, আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। এ সময় তারেক রহমানের আমজনতার দলের নিবন্ধন দেওয়ার বিষয়টি সিএসি কমিশনের পরবর্তী বৈঠকে আলোচনা করবেন বলেও জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, দুষ্কৃতিকারীরা যাতে গুজব ছড়িয়ে কিছু করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়িয়ে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই, এই কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিছে। পুলিশের সংখ্যা কিছু রিক্রুট করা হইতেছে, 1200 দেওয়া আছে। ইলেকশনের সময় আমরা আরো পুলিশ দিয়ে দেবো এখানে। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 17তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা। এর সকালে এ মামলায় 16 আসামির গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মার্সা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 9টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মাঝে 4 নারী ও 1 জন শিশু রয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদি হাসান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত ও 5 জন আহত হন। পরে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহী সহ 6 জন নিহতের ঘটনায় কবিরহাট থানায় মামলা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাক চালক আব্দুর জাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় কোম্পানিগঞ্জের অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের 3য় বর্ষের ছাত্র তালিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মোহাম্মদ সুমন নিহত হন। সকালে নিহত সিএনজি চালিত অটোরিকশা চালক খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন। ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি। সংবাদ সংস্থা এপি বলছে, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। আর নিউ ইয়র্ক শহরের নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রাণখ্যাত নিউ ইয়র্ক শহরের আলোচিত মেয়র নির্বাচন। জনমত জরিপের ফলাফলই সঠিক হলো। 34 বছর বয়সী স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি পরাজিত করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে। নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন এই 2 প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্ক শহরের 111তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। জোহরান মামদানি বলেছিলেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তন চায়। মেয়র নির্বাচিত হয়ে নিউ ইয়র্কবাসীর সেই পরিবর্তনের শহর গড়ার কথাই জানিয়েছেন মামদানি, যেখানে সবাই পাবে সমান সুযোগ। নির্বাচনে মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিয়াও ছিলেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে জয় হলো মামদানির। এতে শুধু মার্কিন রাজনীতি নয়, বৈশ্বিক পর্যায়েও জোহরান মামদানি হয়ে উঠেছেন আলোচনার মুখ্য বিষয়। জুনে অনুষ্ঠিত প্রাইমারি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে উঠে আসেন 34 বছর বয়সী এই রাজনীতিক। নির্বাচনী ইশতেহারে মামদানির প্রতিশ্রুতি ছিল সার্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস দেয়া। বিশ্লেষকরা মনে করছেন, এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউ ইয়র্ক একাংশের দারুণ সমর্থন পেয়েছেন মামদানি। ইমতিয়াজ আহমেদ, RTV। বর্তমান সরকার পরিবেশ বান্ধব যানবাহন ব্যবস্থা
প্রবর্তনে ও দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। টঙ্গীতে অবস্থিত এটলাস বাংলাদেশ লিমিটেডের এটলাস ইভি ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এটলাস ইভি ইলেকট্রিক মোটরসাইকেল কার্বন নিঃসরণ কমিয়ে এনে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস আজ। জন্মগত বিকলাঙ্গ ও দুর্ঘটনায় অঙ্গ হারানোদের কৃত্রিম হাত পা প্রতিস্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে এই চিকিৎসা সেবা। দক্ষ লোকবল ও প্রয়োজনীয় সহায়তার অভাবে এই সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগের প্রশিক্ষকরা। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কৃত্রিম হাত পা প্রতিস্থাপন করে আর 10 জন স্বাভাবিক মানুষের মতো বাঁচার আশায় সাভারের সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগে প্রতিদিনই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী ও দুর্ঘটনায় হাত পা হারানো ব্যক্তিরা। চাহিদা অনুযায়ী সেবা গ্রহীতাদের জন্য এখানেই তৈরি হয় কৃত্রিম হাত পা। তবে দক্ষ জনবল ও উন্নত সরঞ্জামের অভাবে ল্যাবে পর্যাপ্ত ডিভাইস তৈরি সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের কাছে আমরা জানাতে চাই যে প্রস্থেটিক অর্থোটিক্স সেবার মান বাড়াতে হবে এবং সেই সাথে এই সার্ভিসটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে এবং হসপিটালে যাতে এটার সেবাটা থাকে। বর্তমানে কেন্দ্রটিতে নিয়মিত কৃত্রিম অঙ্গ সংযোজন, পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছেন কর্মীরা। ভোগান্তি কমাতে সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অনুরোধ সেবা গ্রহীতাদের। গাড়ির সাথে কভার ভ্যানের সাথে চাপা খাচ্ছিলাম রাস্তার এক পাশে, চাপা খেয়ে আমার পায়ের পাতাটা ফেটে যায়। 1 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করার পরে আমার পাউডার কেটে দেয়। সাবার সিআরপিতে আছে এসে তাদের সাথে যোগাযোগ করছি, করে আমি এই জুতোটা বানাইতেছি। যদি আল্লাহ তৌফিক দান করে জুতো ভাই আমি হাঁটতে পারি, তাহলে আমাকে যদি খাইটা খাওয়ার তৌফিক দান করে আল্লাহ, তাহলে আমি খাইটা খেতে পারবো। আমি এই ডিভাইসটা লাগানোর পরে আল্লাহর রহমতে আমি নিজে চলতে পারতেছি, কারো সহযোগিতাও লাগে না। আমার মতো আমি আমার কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি, তাতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এটা যদি আমাদের লালমনিরহাট থাকতো তাহলে আমাদের এটা পরিশ্রম হতো না, কষ্ট হতো না, টাকা পয়সা তো লাগতো না। সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ এই সেবাটি আরো সাশ্রয়ী করতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সিআরপির নির্বাহী পরিচালকের। আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা নর্মাল অ্যাসিস্টিভ ডিভাইস যেমন একটি হুইল চেয়ার কিনতেই অনেক কষ্ট হয়ে যায়। যারা সেবা দেবে সেই কোয়ালিফাইড প্রস্থেটিস্ট অর্থোটিস্টকে গভর্নমেন্ট লেভেলে নিয়োগ প্রদান করতে হবে, তাহলেই আমরা সেই সেবাটি নিশ্চিত করতে পারবো। হতাশাগ্রস্ত অঙ্গহীন মানুষদের আশার আলো হয়ে উঠতে পারে এই প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগ। তাই সেবাটি সহজলভ্য করতে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার সাঁথিয়া ফরিদপুর আঞ্চলিক সড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার হাজারো মানুষ, অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আতাইকুলা থেকে ড্যামরা বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটারের সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভুক্তভোগীরা জানায়, খানাখন্দে ভরা এই সড়কে গাড়ি চালিয়ে প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্যান, অটোরিকশা, সিএনজি সহ সকল ধরনের যানবাহন। গাড়ি আমার নষ্ট হয়ে পড়ে আছে, 2 দিন মাল লোড দিছি, 2 দিনই নষ্ট হয়েছে। গ্যাপে পড়ে চাকা ভাঙে পড়ে যায়। এই যে রাস্তা ভাঙা, এই রাস্তায় এই যে গাড়ি ঘোড়ার সমস্যা, গাড়ি নষ্ট হয়। আমরা সকাল নেই স্কুলে যা আশা করি করতে পারি না, স্কুলে যাতায়াত করতে পারি না, মানুষ গাড়ি ঘোড়ায় যেতে পারে না। আমরা কর্তৃপক্ষের কাছে চাচ্ছি যে অতি দ্রুত এই রাস্তা মেরামত করে সবার পথ চলার একটা সুযোগ করে দিই। এ বিষয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং রাস্তাটি অতি দ্রুত মেরামতের কথা জানান এ কর্মকর্তা। আমরা রাস্তাটি 24 ফিট করবো এই মর্মে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা করা, সেই প্রজেক্টের অলরেডি ইতিপূর্বে আমাদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্দেশ পাইলে আমরা কাজটি বাস্তবায়ন করব যত দ্রুত সম্ভব। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলে
আশঙ্কা সচেতন মহলের। আবরার মাহি, RTV। করতোয়া নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কয়েক হাজার বাসিন্দা। ভাঙনের মুখে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন অনেকেই। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী। চলতি বছরের বর্ষায় পানি বাড়ায় ভাঙতে থাকে নদী পার। এরই মধ্যে বিলীন হয়েছে কয়েক শত একর ফসলি জমি। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় চরম হুমকিতে রয়েছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সড়ক সহ নানা স্থাপনা। ইতোমধ্যে নিঃস্ব হয়েছে অনেক পরিবার, হারিয়েছে মাথা গোজার ঠাই। আতঙ্কে দিন কাটাচ্ছেন অন্যরাও। আমরা 2-3 বার করে বাড়িঘর সরানোরা করলাম। গরিব মানুষ আমরা কোথায় থেকে কয়বার করে বাড়িঘর গুলো সরানোরা করব, আমরা তো আর পারতেছি না। ভাঙি চলে গেছে, অনেক বাড়িঘর ছিল, বাপ দাদার মনে করো কবরস্থান ছিল, সেটাও ভাঙে চলে গেছে। বই নাগে বাচ্চা কাচ্চা ধরবে নাগে দৌড়ে যা, আমার বাড়ি ঘর তামান চলে যাচ্ছে। এই নদী তো অনেক দূরে ছিল, ওখান থেকে ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির আশেপাশে মনে করে আসছে। ফসল নষ্ট হয়ে যায়। যদি পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো একটা কাজ করে, উদ্যোগ নেই, তাহলে আমাদের গ্রামটা রক্ষা পাবে। আর সরকার আসে যায়, কিন্তু আমার ভাগ্যে ওটা পরিবর্তন হয় না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমি নদীতে নৌকা দিয়ে ওই ভাঙনের ভিডিও করি এবং আমার ইউনো মহোদয়কে অবহিত করি এবং ইউনো মহোদয় তাৎক্ষণিক জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন এবং ওনারা আশ্বস্ত করেছেন ওখানে প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন রোধ করবেন। নদী ভাঙন ঠেকাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।